বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এ সময় হজযাত্রীদের স্বজনেরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। রোকনউদ্দিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান। সৌদি আরব থেকে 458 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রবিবার রাত 12টা 7 মিনিটে। পর্যায়ক্রমে এবার বাংলাদেশে বিমানসহ 10টি এয়ারলাইন্সে 22 ডিসেম্বরের মধ্যে 90,000 হাজি ফিরে আসবে বাংলাদেশে। এবারে হজ করতে যাওয়া বাংলাদেশি হাজিরা পড়েছিল নানা রকম সমস্যায়। আরাফাত থেকে ফিরতে যে কষ্টটা হয়েছে, সারাটা রাত্র সারাটা দিন, একটা রাত্র একটা দিন এমনি নাইতে এত কষ্ট হয়েছে। ঠিক মতো খানা পাইনি, তো সকালে খানা পাইনি, আবার কোন সময় পাইছি কোন সময় পাইনি, এই অবস্থায় চলছে। থাকার জায়গা ভালো জায়গা পাইনি। কোনো সময় চিরা কিনে না খাওয়াইছে, কোনো সময় না খাই হয়ে হয়েছে, কোনো সময় ভাত পাইছি, কোনো সময় পাই নাই, অনেক ধরনের হয়েছে। সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে আসার সময় এই দেশের বিমানের যে লোক আছে তারা ওই দেশের ভাষা জানে না, ওদেরকে বুঝতে পারে না, আর যার কারণে আমরা বেল পাই না। 7-8 ঘন্টা আমাদেরকে দাঁড়া করে থাকতে হয়েছে। তবে বেশিরভাগ হাজিদের মধ্যেই দেখা গেছে পরিপূর্ণ তৃপ্তির আমেজ। এই পৃথিবীতে এত সুন্দর জায়গা নাই, রোজা যে এত সুন্দর, আমরা ওখান থেকে কোনো মানুষ কান্না ছেড়ে আসতে পারি নাই। খুবই আরাম প্রিয় জায়গা, ওইখানে আসার পথে আমার একবার কান্না এসে পড়ছে, আমার এত ভালো লাগছে। আল্লাহর ঘর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, খুব শান্তি লাগছে ওইখানে থাকতে। ছায়া আসতে খুব কষ্ট লাগছে। হজ যাত্রীরা যাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো সমস্যায় না পড়েন, এজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল বিমানবন্দর এলাকায়। মক্কার মুআজ্জমা ও মদিনার মনোয়ারায় পবিত্র হজ পালন করে প্রায় 1 মাস পর দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সহি সালামতে হজ পালন করে প্রথমে দেশে ফিরতে পারায় তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান নিজেদের আত্মশুদ্ধির জন্য তারা আল্লাহর দরবারে রহমত চেয়েছেন, পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য তারা দোয়া করেছেন। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন একথা জানান। এবছর মোট 24,88,148 জন পরীক্ষার্থী অংশ নেবে। 26 নভেম্বর সরকারি ছুটির দিন বাদে 23 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 50,000 থেকে বাড়িয়ে এবছর বৃত্তি সংখ্যা 55,000 করা হয়েছে বলে জানান মন্ত্রী। আগামী 22 থেকে 27 ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে অসময়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে যমুনার এমন ভাঙনে শঙ্কিত নদী পাড়ের মানুষ। ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে ওই এলাকার অন্তত 150 ঘরবাড়ি। যমুনার এই ভাঙন থেকে বর্তমান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ মাত্র 250 মিটার দূরে রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি অসীম মণ্ডলের পাঠানো রিপোর্ট। চলতি শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জ শহর সংলগ্ন চরমালসাপাড়া গ্রামের পূর্ব পাশের যমুনা নদীতে চর জেগে ওঠায় নদীর গতি পরিবর্তিত হয়ে তা আঘাত হানছে পশ্চিম প্রান্তে। আর এতে বর্তমানে পুঠিয়াবাড়ি, চরমালসাপাড়া, বিয়ারা, বাওয়েদারা, ঘোনাপাড়া ও কাটাও আবদাবাদ এলাকা জুড়ে শুরু হয়েছে নদীর ব্যাপক ভাঙন। ভাঙনের তাণ্ডবে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না এলাকাবাসী। আবার ঘরবাড়ি হারিয়েও মিলছে না মাথা গোজার ঠাঁই। হুমকির মুখে রয়েছে সিরাজগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন স্থাপনাও। 2 কিলো আগে আসছিল, ভাঙতে ভাঙতে বন্ধ হয়েছে, অর্ধা হয়তো ঠেক খাই দিয়েছে। যেভাবে ভাঙতেছে 3-4 দিনের মধ্যে আপনার ওই উপজেলা অফিস ধরে যাবে। ঈদের দিন আঙ্গুরে বছরকার একটা দিন, মা আপনারা সবাই ফুর্তি করছেন, আঙ্গুরে আমরা বোঝা নিয়ে হারি হারি না। খুব ভাঙছে আজকে রাইতে, তারপরে বাড়িঘরটাই না হরা হারিয়ে হারতেছি না। গৃহহারা এসব মানুষের অভিযোগ, এমন বিপদের সময় বাঁধে আশ্রয় নেওয়া তো দূরের কথা, উল্টা পানি উন্নয়ন বোর্ড বাঁধে আশ্রিতদের বাঁধ ছাড়া করতে নোটিশ পাঠিয়েছে। এই অবদার বাঁধে কোনো জায়গায় নাই। তারপরেও তো এই বাঁধ থেকে এখন এই ঈদের পরে থেকে হুমকি দিছে উঠায় দিব। এই মানুষগুলো কোথায় যাবে? আমরা অনেক অফিস আদালতে গেছি, স্ট্রাইক পর্যন্ত করছি, ধর্মঘট করছি, অদ্যাবধি পর্যন্ত আজকে ভাঙন রোধের কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে। ইতিপূর্বে যতগুলো নদী তীর সংরক্ষণ কাজ করা হয়েছে তার মধ্যে নদী তীর সংরক্ষণ, যেটা আমরা রিবেটমেন্ট বলি, এই কাজটা স্থায়িত্ব বেশি বলিয়া আমরা বুঝতে পারতেছি। বিদায় আমরা এখন এই নদী তীর সংরক্ষণ কাজে
রিভেটমেন্ট ওয়াকেই আমরা জোর দিচ্ছি। প্রতি বছরই ভাঙছে যমুনার পাড়, বাড়ছে গৃহহারা মানুষের সংখ্যা। তবে এবারের ভাঙনের কারণ যে চর, বহু আগে থেকেই নদীতে সেই চর অপসারণে কর্তৃপক্ষের নেই তেমন কার্যকর কোনো উদ্যোগ। সকালের খবরে আবারও পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, আর ফিরে এলাম আন্তর্জাতিক। ভারতের বিহার রাজ্যে মাঠে পড়ে থাকা বোমা নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 7 শিশুসহ মোট 8 জন, আহত হয়েছে আরও 12 জন। শনিবার বিহারের বিধানসভা নির্বাচনে 6ষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের সময় ঔরঙ্গাবাদ জেলার পাঁচকাহর গ্রামে রাস্তার পাশে পেতে রাখা বোমাটি উদ্ধার করে পুলিশ, কিন্তু নিষ্ক্রিয় না করে মাঠের মধ্যে ফেলে রেখে যায় তারা। রোববার সকালে একদল শিশু বোমাটি পেয়ে তা নিয়ে খেলতে থাকে, এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহার সরকার। তবে পুলিশ জানায়, নিষ্ক্রিয় করার জন্যই বোমাটি মাঠে রাখা হয়েছিল এবং তা পাহারা দেওয়ার জন্য একজন চৌকিদারও সেখানে ছিল। এবারে খেলার খবর, এশিয়ান গেমস প্রসঙ্গ। রোববার শুরু হয়েছে আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড। সেখানে 100 মিটারের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আজহারুল ইসলাম। তবে হিট থেকেই ছিটকে পড়েছেন দেশের সাবেক দ্রুত মানবী নাজমুন নাহার বিউটি। এদিকে শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে হকি দল। চীনের গুয়াংজু থেকে আবু সাদাতের পাঠানো রিপোর্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দক্ষিণ এশিয়া পর্যায়ে যেখানে বাংলাদেশের অ্যাথলিটদের অবস্থান থাকে তলানিতে, সেখানে এশিয়ান গেমসের মতো বড় আসরে ভালো কিছুর প্রত্যাশা করাটাই তো বোকামি। তারপরও সবাইকে চমকে দিয়েছেন তরুণ আজহারুল ইসলাম। ছেলেদের প্রথম হিটে সেরা 4-এ জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি। এজন্য আজহার সময় নিয়েছেন 11.19 সেকেন্ড। তার গ্রুপে যিনি প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার লিম হিনাম সময় নিয়েছেন 10.64 সেকেন্ড। সোমবার ফাইনালে ওঠার লড়াইয়ে এশিয়ার সেরা 19 জনের সাথে লড়তে হবে আজহারুলকে। আজহারুলের মতো ছোট্ট সাফল্য দেখিয়েছে বাংলাদেশের মেয়ে তীরন্দাজরা। দলগত ইভেন্টে বাছাই পর্ব থেকে বাদ পড়লেও ব্যক্তিগত ইভেন্টে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন মাথুইপ্রো মার্মা ও বিউটি রায়। আমি টিমেও ভালো খেলছি, ইন্ডিভিজুয়ালে ভালো চেষ্টা করব, যে আমি একটা ভালো করব সে প্রত্যাশা আমি এখনো, সে হার নেই, সে ভালো প্রত্যাশা আমি এখনো আছে আমার কাছে। এদিকে ভারতের পর এবার পাকিস্তানের কাছেও 6-1 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল। গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতেই হারা বাংলাদেশ দলকে এখন লড়তে হবে 5ম থেকে 7ম স্থানের জন্য। একমাত্র ক্রিকেট ছাড়া বাকি সব ইভেন্টগুলোতে টানা ব্যর্থতায় হতাশায় নিমজ্জিত বাংলাদেশের অ্যাথলিটরা। এর সাথে একজন কর্মকর্তার নিন্দনীয় কাজে সমালোচনাও সইতে হচ্ছে বাংলাদেশকে। তবে স্বর্ণপদক জিতে এ সব কিছুই মুছে দিতে পারেন ক্রিকেটাররা। আবু সাদাত, এনটিভি নিউজ, গুয়াংজু, চীন। ক্রিকেট, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, তাদের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা করছেন কোচ সিডন্স। ঈদের ছুটি কাটিয়ে রোববার চট্টগ্রামে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলন শেষে এই মন্তব্য করেন তিনি। অনুশীলনের প্রথম দিনে দলে যোগ দিতে পারেননি অধিনায়ক মাশরাফি আর সহ অধিনায়ক সাকিব। তবে ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে আবারও ফিরছেন তামিম আর মাশরাফি। আরিজ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন এহসান জুয়েল। আগামী সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে 5 ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্বের 2টি ম্যাচ ছাড়াও এই সিরিজের 2টি ম্যাচ হবার কথা রয়েছে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে। তাই আগেভাগেই এই মাঠের সাথে আত্মীয়তা বাড়িয়ে নিতে বাংলাদেশের বহর এখন চট্টগ্রামে। থাকবে 3 দিন। অনুশীলনের প্রথম দিনেই কোচ জিমি সিডন্স জানিয়েছেন, নিউজিল্যান্ডের মতো হোয়াইট ওয়াশ নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাই হবে তাদের লক্ষ্য। আর এজন্য স্পিনারদেরকে ভরসা বলে মনে করছেন তিনি। Well, they're good spin bowlers, but hopefully we're better. Our spinners should concern their batsmen more than their spinners concern our batsmen. জাতীয় ক্রিকেট দলের প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি মাশরাফি ও সাকিব। তবে ইনজুরি কাটিয়ে আবার ফিরেছেন তামিম। আমরা কোনো সময় জিম্বাবুয়ে সিরিজের সময় হয়তো বা 1-2 দিন আগে আসি, প্র্যাকটিস করে ম্যাচ খেলি। তো এবার যখন আমাদের হাতে সময় আছে, তো আমরা চিন্তা করছি এসে যে গ্রাউন্ডের অবস্থা কেমন, দেখি উইকেট কেমন, কারণ নতুন সব কিছুই হচ্ছে। তো এটাই আইডিয়া ছিল। রাতে ঢাকা ছেড়ে যাওয়া মাশরাফি কাল যোগ দেবেন অনুশীলনে, আর সাকিব আছেন দেশের বাইরে। এই অনুশীলন চলবে আরও 2 দিন। এহসান জুয়েল, এনটিভি স্পোর্টস ডেস্ক। নাগপুর টেস্ট প্রসঙ্গ, দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে 99 রানের লিড নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের 193 রানের জবাবে ভারত করেছে 2 উইকেটে
292 রান। ব্যাট হাতে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সেবাগ ও গম্ভীর। 74 রানে সেবাগকে আউট করে 113 রানের উদ্বোধনী ঝুঁটি ভাঙেন ভেট্টোরি। এরপর গম্ভীরও ফিরে যান 78 রান করে। তৃতীয় উইকেট জুটিতে 100 রান যোগ করে সেই সংগ্রহটাকে এগিয়ে নেন দ্রাবিড় আর সচিন টেন্ডুলকার। দুজনেই পেয়েছেন 50 দেখা। দিন শেষে দ্রাবিড় 69 আর সচিন 57 রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে 7 উইকেটে 148 রানের সঙ্গে আর 45 রান যোগ করতেই গুটিয়ে যায় কিউইরা। ঈশান্ত শর্মা 4টি আর ওঝা নেন 3 উইকেট। খবর শেষ করছি, যাবার আগে কেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। বিএনপি থেকে ব্যারিস্টার নাজমুল হুদা বহিষ্কার, প্রয়োজনে আদালতে যাওয়ার হুমকি তার। ঢাকার বাইরের বিডিআর বিদ্রোহের বিচার 3 মাসের মধ্যে শেষ হবে, সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ঢাকায় পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা অধিকাংশ মার্কেটের ব্যবসায় অলাভজনক, বিনিয়োগকারীরা হতাশ। রাশিয়ায় শুরু হয়েছে প্রথম বাক সম্মেলন, আলোচনা হবে এই প্রজাতির সংরক্ষণে করণীয় নিয়ে।